হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি জানি খুব এক্সাইটমেন্টে আছো, কারণ তোমরা ঠিক 8টার দিকে একটা শর্টস ভিডিও পেয়েছো। জানি তোমরা অনেকেই লিখেছো না শোনো তো ঘুমাবোই না। তো চলো বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। আর হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে কিন্তু পাশে থেকো। তো চলো, বাগনান থেকে রাকেশ দাদাভাই আমাদের একটা দারুণ ভয়ঙ্কর ঘটনা পাঠায়। বাগনান থেকে রাকেশ দাদাভাই বলেন, দিদিভাই, আমি আপনার কিন্তু ঘটনা প্রত্যেক দিন না শুনে ঘুমাই না। আমার সত্যি কথা বলতে একটা নেশা হয়ে গেছে। আর যেদিন আপনি ঘটনা দেন না সেদিনকে মন মেজাজ একদম ভালো লাগে না। রাতে তো ঘুমই আসে না। আপনার পুরনো পুরনো ঘটনাগুলো বারবার বারবার শুনতেই থাকি, যেন ঘুমই হয় না। তো আজকে রাকেশ দাদাভাই বলেন, এই ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক যেখানে আমার ফ্যাক্টরি, মানে আমি যেখানে কাজ করি সেখানে ঠিক পেছনে, কি বলবো, সাইডেও বলা যায় পেছনেও বলা যায়, কেন ফ্যাক্টরিটা এমন ভাবে করা, সাইডে বলবো না পেছনে বলবো জানি না, কিন্তু পেছনেই বলি। ওখানে একটা পোড়া বাড়ি আছে। পোড়া বাড়ি মানে ওই বাড়িতে আজ থেকে প্রায় 12-13 বছর আগে মা আর তার 6.5 বছরের একটি বাচ্চা ছেলে পুড়ে মারা যায় ওই বাড়িতে। ওই বাড়িটা সবাই বলে ভুতুরে বাড়ি, বলে নাকি বাচ্চাটাকে দেখা যায়, তার মাকে নাকি দেখা যায়। তবে ওই বাড়ি থেকে কিন্তু কেউ ভুল করেও যায় না, যেহেতু ফ্যাক্টরির একদম পেছনে। তো ওই দিকে লোক সচরাচর যাওয়া আসা করে না। ঘটনাটা ঘটে একদিন আমাদের ঠিক যখন পুজো আসে, কারখানায় যখন আমাদের পুজো হবে, সব কিছু ঠিক যে বিশ্বকর্মা পুজো হবে, ওই সময় সবাই হালকা পাতলা একটু ড্রিঙ্ক করে। এখানে বলতে কোনো লজ্জা নেই, সবাই করে। তো ওই সময় আমিও করি। এবার রাকেশ দাদাভাই বলেন যে আমাদের যে 8-9 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা আমাকে তখন বলল যে এই রাকেশ, চল না, আমরা এতদিন ধরে বছরের পর বছর কাজ করছি, কোনোদিন ওই পুরা বাড়িটার দিকে আমরা যাইনি। চল না রে, শুধু ভয় 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 আমরা থাকি, আজকে চল গিয়ে দেখি। ওখানে সত্যি কি ওই বউটাকে নাকি শুনেছি খুব সুন্দরী দেখতে ছিল, চল, জীবিত অবস্থায় দেখিনি, মানে মারা যাওয়ার পর ভূত হয়ে নাকি দেখবো। মানে একটা সাধারণ মানুষ ন্যাচারালি ভালো থাকে, পেটে যদি একটুখানি মানে জল পড়ে যায় তারপরে না মাথাটা অন্যরকম ঘুরে যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সবার না। তো ওই 7-8 জন যে ফ্রেন্ড সার্কেল, আমাদের রাকেশ দাদাভাই বলেন আমার ওরকম কোনো রকম ওইসব ধারণা নেই, কিন্তু দুজন আছে একটু মানে মেয়েদের দিকে, মানে একটুখানি নজর, মেয়েদের কথা আলোচনা, পাড়ার বৌদিদের কথা আলোচনা, পাশের বাড়ির মেয়েটা কি পরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, মানে ওরা দুজন এরকমই আসলে পাড়ার ওই কাকিমাদের মতো। তো দুজন আছে, ওরাই বলল চল না চল না, অনেক করে ফোর্স করতে আমি বললাম ঠিক আছে চল। আমরা যখন পেছনে যাই, পুরো মানে অন্ধকার। আমরা কিন্তু মোটামুটি ফ্যাক্টরি দিয়ে অনেকে চলে গেছি, ওই আমরা 7 থেকে 8 জন আমরা যাই। সত্যি কথা বলতে আমরা যখন যাই আস্তে 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 এত ভয় লাগে, গা যেন ছমছম 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 করছে, খুব ভয় করছে, কিন্তু তবুও তবুও যাই, কারণ আমরা ভাবলাম দূর, এইসব লোকে রটায়, অ্যাকচুয়ালি ভূত পেত কিছু হয় নাকি, 12-13 বছর আগে মারা গেছে দূর। এবার আমাদের রাকেশ দাদাভাই বলেন যে জানেন ম্যাডাম, কি বলবো, আমরা গেলাম। এবার 5 জন গেছি, 7 জন ছিলাম, ওরা দুজন যায়নি, মানে আর দুজন। তো আমরা 5 জন গেছি। তো 5 জন যেতে আমরা না, মানে আমাদের যে ফ্যাক্টরির আওতা আছে একটা, মানে ঘেরা জায়গা, ওই গন্ডির মধ্যে ফ্যাক্টরি দাঁড়িয়ে রয়েছি। আর বাড়িটা না খুব উঁচু করে বানানো ছিল, মানে আমাদের ফ্যাক্টরিটা অনেক ডাউন, বাড়িটা কিন্তু অনেক হাই লেভেলে বানানো। তো দেখলাম বাড়ির ওখানে তো কেউ নেই, কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। আমরা বললাম দূর, এসব সব ফালতু জিনিস, কিচ্ছু নেই, সব হাবি জাবি লোকে বলে। এই কথা বলতে বলতে আমাদের রাকেশ দাদাভাই বলেন হঠাৎ করে আমার একটা জানি না, মানে হয়তো ড্রিঙ্ক করেছিলাম বলে হবে, হঠাৎ মাথায় যেন ভূত চাপলো। আমি বললাম আমি ওই বাড়িটার বারান্দায় গিয়ে বাথরুম করব, করে আসবো। ওরা তখন বললো দেখ সাহসটা খুব ভালো, কিন্তু
বেশি সাহস দেখাস না। ওই বাড়িটার কাছে যেতে হলে প্রথম হচ্ছে ফ্যাক্টরির যে পাঁচিল আছে, পাঁচিলটাকে টপকাতে হবে, টপকে তারপর তোকে যেতে হবে। আমি তোকে বলছি তুই যাস না। মানে এরকম সবাই না করে, কিন্তু আমাদের রাকেশ দাদা ভাই একদম এক কথার মানুষ। বলে আমি যখন বলে ফেলেছি তখন তো আমাকে যেতেই হবে। বলে বেশ অন্ধকার, বাড়িটার ঠিক বারান্দার কাছে হালকা আলো পড়েছে। আমি কারোর কথা শুনিনি, পাঁচিল টপকে লাফ দিয়ে মানে জাম্প করে আমি কিন্তু চলে যাই বাড়িটার উঠোনে। যখন বাড়িটার উঠোনে আমি যাই, আমি গিয়ে তখন ওখানে মানে আমি তো আর সত্যি কথা বলতে সাধারণভাবে নেই, একটু নেশা তো হয়েছে। আমার যে চার বন্ধু ছিল যারা উৎসাহ দিয়ে উস্কিয়ে ওই বাড়িটার কাছে আমাকে নিয়ে যায়, তারা কেউ নেই। আমি যখন পাঁচিল টপকে যখন উঠি তখন ওদের আমি দেখেছি হাসাহাসি করছে, একজন বলছে নেবে আয় রাকেশ, এরম করিস না। কিন্তু লাফ দিয়ে যখন আমি বাড়িটার উঠোনে পড়ি, উঠোনে পড়ে যখন আমি উঠান থেকে দেখছি, দেখা যায় অনেকটা উঁচু, আমি যখন মাথাটা এরকম উঁচু করে দেখছি, দেখলাম চারজন কেউ নেই। আমার পুরো শরীর ওখানে কাঁটা দিয়ে উঠলো, এতটা শরীর ভার হয়ে গেল আমি বলে বোঝাতে পারবো না। কোথায় নেশা? সব নেশা পালিয়ে গেছে। আমি পুরো নিঃস্ব, মনে হচ্ছে আমি কেন আসলাম, কত বড় ভুল করে ফেললাম, আমি এলাম কেন, এ ভগবান আজকে কি হবে, আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো? আমার কোনো নেশা নেই। আমি ওখান থেকে কোনো মতে যখন আবার ফ্যাক্টরির পাঁচিলের উঠবো, আমার পা ধরে কেউ যেন আমাকে টেনে ওই পোড়া বাড়ির দিকে নামিয়ে দিচ্ছে। আমি কোনো মতে বুঝতে পারছি না, এমা আমার সাথে কি হচ্ছে, আমাকে কে নামাচ্ছে, কোনো মতে বুঝতে পারছি না, কিন্তু কেউ আমাকে টেনে নামিয়ে দিচ্ছে। আমি তখন আস্তে আস্তে বুঝতে পারলাম এটা আর কেউ না, লোকে যেটা বলে সত্যি সত্যি বলে, এখানে নিশ্চয়ই কেউ তো আছে। আমি খুব জোরে রামু, এ রামু, রামু করে চিল্লাচ্ছি। রামু হচ্ছে যে উৎসাহ দিয়েছিল, রামু আর শঙ্কর, রামুর সাথে আমার একটু কথা আলাপ হয়, আমি রামুর নাম নিয়েই ডাকতে শুরু করি, রামু আমাকে বাঁচা, রামু আমাকে বাঁচা। কোথায় রামু, কোথায় শঙ্কর, কোথায় ভোলা? কেউ নেই, আমি একা, আমি কি করব, কেউ তো নেই। এমা আমি উঠবো কি করে, দর করে ঘামছি, ঘেমে পুরো ক্লান্ত হয়ে গেছি, শরীরের জোর নেই, সারা শরীর চপ চপ করছে, মনে হচ্ছে পুকুর থেকে উঠে আমি এক্ষুনি আসলাম। উঠবো কি করে, পাঁচিল দিয়ে আমি উঠতে পারছি না, আমার হাত স্লিপ করছে, গায়ে জোর নেই, দুর্বল লাগছে, আমি কি করব? সমানে মনে হচ্ছে আমার পা ধরে কেউ যেন আমাকে টানছে, কোনো মতে আমি উঠতে পারছি না। ভগবান ভগবান কি জানি না, হঠাৎ করে আমার চোখটা না পুরো অন্ধকার হয়ে আসছে, চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে জানি না কোথাও গিয়ে, আমি মা তারাকে খুব নিষ্ঠাভাবে মানি, হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি দেখছি চোখের সামনে আমার বাড়িতে, যে আমি ঘুম থেকে উঠে সকালবেলা প্রত্যেক দিন মা তারার ছবি দেখি, সেই মা তারার ছবি আমার চোখ বন্ধ অবস্থায় আমার চোখের কাছে ভেসে উঠলো। আমি তখন বললাম, মা গো আমাকে উদ্ধার করো, মা উদ্ধার করো, নালে আমি এখানে আজকে মারা যাব, মা সবাই ছেড়ে চলে গেছে। জানি না, যখন আমি তারা মায়ের নাম নিই, আমার শরীরটা হালকা প্রথম একদম আমার মানে নিস্তেজ হয়ে গেল, মনে হলো একটা দমকা হাওয়া দিলে আমি এখানে পড়ে যাব। কিন্তু হঠাৎ শরীরটা হালকা হওয়ার পর শরীরে মনে যা জোর আসলো, আমি একটা হাত ছাড়া দিয়ে আমি জয় মা তারা বলে আমার ফ্যাক্টরির পাঁচিলে উঠলাম, একবারে উঠে গেলাম। তারপর লাফ দিয়ে আমি আমার ফ্যাক্টরির এরিয়ায় পড়ি। তারপর আমি কোনো রকমে, হয়তো লাগছে শরীরের থেকে ঘাম, এত ঘাম জীবনে কোনো দিন আমার এত ঘাম বেরোয়নি, আমি গেলাম, গিয়ে দেখলাম
ওরা দুজন বসে তখনও ড্রিঙ্ক করছে। অদ্যব্য ভাষায় গালি গালাজ করলাম, যা এসছে মুখে তাই বলি। তখন ওরা বলল, আমরা ভেবেছি তুই সাহসী, তোকে না করেছিলাম, যখন তুই সাহস করে গেলি তখন জানি তুই অনেক সাহসী, তোর কিছু হবে না ভাই। আমরা টান পড়েছিল নেশার, চলে এসছি ভাই, কাল থেকে কাজ। আর বাড়ির বউরা বলেছে একদিনই ছাড় রয়েছে, আর কাল থেকে ভাই ছুটে পারবো না, সময় নষ্ট করতে পারবো না ভাই, তুই ভাই রাগ কর কর, আরে আমরা জানি তুই সাহসী। সেই ওরা ড্রিঙ্ক করে যা খুশি তাই বলছে। আর আমাদের রাকেশ দাদাভাই বলেন, আমি ম্যাডাম সেদিনকে এত গালিগালাজ করেছি, মদের বোতল ওদের ছিল, লাত্তি মেরে ফেলে দিয়েছি, সেদিন এত রাগ হয়েছে। যাই হোক, তারপর আমি কিন্তু ওদের সাথে বাড়ি ফিরি, আমি কিন্তু এক পেকও আর খাইনি, কিন্তু ওদের সাথে বাড়ি ফিরি, কারণ আমার না ভিতরের সাহস নেই, ছিল না। আমি বাড়ি আসলাম, আমার বউ বলল, কটা বাজে এখন? রাত 9টা, এখন বাড়ি ফেরার সময়। আমি বললাম, বেশি কথা বলো না, আমার শরীর ভালো না, আমাকে শুতে দাও। বলল, আগে যাও জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে শোও। রাতে আমি খাইনি, শুয়ে পড়েছি। কিন্তু ঘটনাটা এখানে শেষ না, ঘটনাটা এখানে শেষ না। রাতের বেলা যখন আমি রুমে শুয়ে আছি, আমার বউ আমাকে বলল, মানে আমার যে শ্বশুর বাড়ি থেকে ওর বোন এসছে, মানে আমার শালি, আমার বউ বলল যে, রাকেশ তুমি একা শোও, ঠিক আছে, আমি আজকে বোনকে নিয়ে আর মেয়েকে নিয়ে শুয়ে পড়ছি পাশের ঘরে। কি বলবো বউকে, যে বলবো যে আমার সাথে কি ঘটেছে, বললো বউ আমাকে বকা দেবে, ধমক দেবে, যে ওই জায়গা খারাপ, তুমি কেন গেছো, এটা তো স্বাভাবিক। আমি বউকে তো বলতে পারছি না। তারপরেও রাতে যে বেটে শুয়ে যে কথাটা বলবো, বেড শেয়ার তো করলো না, ও তো চলে গেল বোনের কাছে। আমি একা, আমি একা বেডে শুয়ে রয়েছি, এই পাশ ও পাশ, এ পাশ ও পাশ। রাকেশ দাদাভাই বলেন, ম্যাডাম বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, ভয়, ভয় যে কি জিনিস না, সেটা যে ফিল করেছে তার থেকে বেটার কেউ বলতে পারবে না যে ভয় কি জিনিস। একটা ভয় মানুষকে মৃত্যু পর্যন্ত এনে দেয়, মানুষ কিছু দেখতে হয় না, মানুষ আতঙ্কে, মানুষ ভয়টাই কিন্তু হার্ট অ্যাটাক করে, হার্ট ফেলিয়ার হয়ে যায়। আমাদের রাকেশ দাদাভাই বলছেন, আমি যতক্ষণ জাগনা অবস্থায় ছিলাম মা তারা মায়ের ছবি দেখেছি, তারা মায়ের নাম করে 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 চোখে ঘুম এনেছি, ঘুমিয়ে পড়ি, লাইটটা অন করে রাখবো, আমার বউ বারবার এসে লাইটটাকে অফ করে দিচ্ছে, না ইলেকট্রিক বিল বেশি আসবে, কিছু বলার নেই, এগুলো কমন, বাড়িতে বাড়িতে এগুলো হয়। আমি শুয়ে পড়লাম, লাইট অনই ছিল। যখন আমার একটা পর্শে, একটা নরম হাতের পর্শে আমার ঘুমটা যখন ভাঙলো, ঘর পুরো অন্ধকার কিটকিট করছে, আমি বুঝতে পারলাম আমার বউ আমার ঘুমানোর অপেক্ষায় ছিল, না হলে বোনকে নিয়ে পরে উঠে হয়তো ওয়াশরুম গেছে, আমার লাইটটাকে বন্ধ করে দিয়েছে। আমি অন্যদিন লাইট তো জ্বালিয়ে শুই না, আজকে আমি লাইট জ্বালিয়ে শুয়েছি। আমার বউ ভাবছে আমি মদকে ভীমরতি করছি, আমাকে অনেকবার অনেক কথা বলেছে, কিন্তু আমি তোকে বলতে পারছি না, পাশে থাকলে অবশ্যই শেয়ার করতাম। আমার বউ লাইটটা অফ করে চলে গেছে। আমার গায়ে পায়ে নরম নরম একটা হাতের ছোঁয়া, আমার বউর হাতের ছোঁয়া না, একটা নরম হাতের ছোঁয়া আমি পাচ্ছি, একটা বড় একটা বাচ্চার ছোঁয়া। আরে প্রথম আমি ভাবলাম আমার পায়ের কেউ হাত দিচ্ছে, তো আমি ভাবলাম পায়ে কি হাত দিচ্ছে, ঘুমটা তো ভেঙেছে, চোখ খুলে তো অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ পায়েও হাত দিচ্ছে, সাথে আমার কানের পাশে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে। আমি বললাম, কি হলো, ঘরে দুজন আছে, আমাকে দুজন মিলে গায়ে হাত দিচ্ছে কেন, তাহলে কি শালি আর আমার বউ ভয় দেখাচ্ছে? প্রথম আমি এটা ভাবলাম, কারণ আমি ভীতু না, ওরা তো জানে, তাহলে কি আমাকে ভয় দেখাচ্ছে? তারপর আমি আস্তে করে চোখটা খুলে যখন তাকালাম, আমি দেখছি ঘরের মধ্যে
একটা ছোট্ট বাচ্চা আর একটা বড় মানুষ, বউ, একটা বউ ঘরের মধ্যে অন্ধকারে চোখটা অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে চোখটা আমার সয়ে গেছে। দেখছি চারপাশে কেউ যেন ঘুরছে। আরে একটা বাচ্চা আমার পায়ের কাছে উঠে বসলো। আরে বউটা ঘুরতে ঘুরতে আমার মাথার দিকে আসছে। আমি রমা, আমার বউকে ডাকলাম। আমার বউ বলছে, আরে রাতের বেলা তুমি কি করো? একটু আগেই তো ওয়াশরুমে গেছিলাম। উফ, লাইটটাকে বন্ধ করে দিয়ে এসছি। লাইট কেন জ্বালাচ্ছ বারবার? দেখেছো আমি জানি তুমি উঠবে না, লাইটটা বন্ধ করে গেলাম, এই তুমি অন্ধকার দেখে চিৎকার করছো। কি হয়েছে কি? আমি তখন ওকে কিছু বলতে পারছি না, কি বলবো? আগেই তো এরকম আমাকে মুখ করছে, আমি কি বলবো? আমি বললাম, রমা, তোমার বোন আর মেয়ে শুভ ওই ঘরে, তুমি এখানে এসে শোও, আমার একা একা ঘুম হচ্ছে না। রমা বলল, ঠিক আছে, শুচ্ছি। ও বলল আমি বোনকে বলে আসি। ওর বোনকে বলল, আমি জামাইবাবুর পাশে গিয়ে শুলাম, জামাইবাবু তো একা শোয়ার হ্যাবিটটা নেই, দেখ না পাগলের মতো রমা রমা করছে। আসলে আমার বউ তো কিছুই জানে না। যাই হোক, বউ পাশে এসে শুলো, কোনো রকমে নিশ্চিন্তে ঘুমালাম। মনে যেন একটা শান্তি এলো যে আমার পাশে বউটা আছে। সকাল হতে গায়ে জ্বর। বউ বলল, কি গো, ফ্যাক্টরিতে তো আজকে তোমাদের মাংস খাওয়াবে, যাও। আবার কিন্তু নেশা করবে না, কালকে পুজো নিরামিষ খেয়েছো, আজকে তোমাদের মাংস খাওয়াবে, যাও যাও। এক্ষুনি তো শঙ্করদা গেল। আমি বললাম, শঙ্করের নিকুচি করেছে? শঙ্কর যা কালকে করেছে, খুব কাশি হচ্ছে, কাঁপছি। বউ বলল, কি গো, চোখগুলো লাল হয়ে রয়েছে কেন? হ্যাঁ, কি গো, তোমার কি গায়ে জ্বর? আমি বললাম, জানি না। বউ তখন বলল, কেন গো, শঙ্করদা কি করেছে তোমাকে? আমি বললাম, আর বলো না, কালকে আমাদের ওই ফ্যাক্টরির পেছনে এরকম এরকম ব্যাপার সব তখন আমাদের রাকেশ দাদা ভাই তার বউকে রমা দিদিভাইকে বলেন। তখন রমা দিদিভাই বললেন, এ কি, তাই নাকি? তুমি এখনো পর্যন্ত এই সব দেখে আমাকে রাত্রে বলনি কেন? তুমি আমার সাথে চলো। আমিও না রাতের বেলা বোনের সাথে যখন শুয়েছিলাম ঘরের মধ্যে না, আমিও একটা কিছু অনুভব করছিলাম, আমারও না কালকে ভয় ভয় লাগছিল। তারপর আমাদের রাকেশ দাদা ভাই বলেন, ম্যাডাম, আমার বউ আমাকে নিয়ে আমাদের সামনেই কালী মায়ের মন্দির আছে, ওখানে আমাকে নিয়ে যায় বাগনানে, যেখানে বাগনানে বড় একটা মাঠ আছে, বাজার বসে ওখানে। বলছে আমাকে নিয়ে গিয়ে ওখান থেকে মায়ের ঘটের বেলপাতা, জবা ফুল মায়ের পায়ে নিয়ে আমাকে বলল, এটা একটা লাল কাপড়ে মুড়ে কাছে রাখ। ব্রাহ্মণ মশাই জল পরে দিলেন, বলল এটাকে ওকে খাওয়াবি ঘন্টায় ঘন্টায়, আর হাতে নিয়ে ওর মাথায় মুখে পিঠে বুকে দিয়ে দিবি, পায়ে দিবি না। এইটা করার পর আস্তে আস্তে সেই জিনিসটা মানে পিছু ছাড়ে, কিন্তু ভয় দেখাতো না, কিন্তু যায়নি। দাদাভাই বলে 1 মাস আমার জ্বর কমেনি। আমি জল পোড়া, তেল পোড়া, মাদুলি সব পড়েছি। 1 মাস পর, 1 মাস পর গিয়ে এক তান্ত্রিকের কাছে যাই, মুসলিম। সে আমাকে বলল, কেন ওর ভিটেতে গেছিলিস? ওদের গ্রামের সবাই তো জানে, কেন গেছিলিস? আবার গেলি তো গেলি, ওখানে গিয়ে তুই বাথরুম কেন করেছিস? আমি বললাম, বাবা মদের নেশায় হয়ে গেছে বাবা, বন্ধুদের সাথে, বুঝতেই তো পারছো, কিছু করে দাও। তখন সে বলল, ঠিক আছে, তোকে আমি একটা জল দেব, তুই ওই জলটা একটা ছোট্ট শিশিতে, ওই জলটা গায়ে মাখবি, গিয়ে ওর উঠোনে যাবি। বলছে, আমি যাব না, আমি ওই উঠোনে যাব না। বলে, তুই দিনের বেলায় যাবি, দরকার হলে দুটো বন্ধুকে দাঁড় করিয়ে রাখবি, ওই মাথায় জলটা মেখে ওর উঠোনে নেবে, তুই হাত জোর করে, তুই তো হিন্দু ঘরের ছেলে, ওই বেটিও হিন্দুই ছিল, মানে যে বউটি মারা গেছিল, এটা বেটি হচ্ছে সেই মুসলিম বাবার ভাষায় বলছি, দাদা ভাই যেরকম করে বলেন। বলছে ওই বেটিও হিন্দুই ছিল, তুই গিয়ে হাত জোর করে ওই বেটিকে বলবি, বোন আমাকে ক্ষমা করে দাও বোন, আমি নেশাগ্রস্ত হয়ে অপরাধ করেছি বলে ক্ষমা চেয়ে আসবি। আর গায়ে এই যে জলটা দিয়ে যাবি, এর কারণেও তোকে ধরতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ওকে বলবি, ওই বেটিকে বলবি যেন তোর পিছু না করে। ওই যে তোর গায়ে হাত দিয়েছিল, সেটা হচ্ছে ওর ছেলে আর
বেটি, দুজনের আত্মাই এসছে। মা বেটা একসঙ্গে ওই ঘরে থাকে। অনেকে দেখেছে, গরু চড়াতে গিয়েও অনেকে দেখেছে। ওইদিকে ভয়তে কেউ যায় না, আর কখনো ওইদিকে যাবি না। আমাদের রাকেশ দাদা ভাই তাই করেন। তারপর 1 মাস পর দাদা ভাইয়ের জ্বর ছাড়ে, আর দাদা ভাইয়ের বাড়িতেও কোনো রকম ওরকম ভৌতিক অভিজ্ঞতা আর হয়নি। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কমেন্টে বলবে তাড়াতাড়ি। আর হ্যাঁ, প্রশ্ন আছে, যাচ্ছ কোথায়? প্রশ্নের উত্তরটা দিতে হবে তো। বলো, দাদা ভাইয়ের বাড়ি কোথায় বলেছিলাম? দাদা ভাইয়ের, আমাদের রাকেশ দাদা ভাইয়ের বাড়িটা কোথায়? অবশ্যই কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? তো চলো, তোমাদের কমেন্টগুলো পড়ে আজকের মতো ইটি টানি। তো চলো, তোমাদের তাড়াতাড়ি দেখি কারা কারা তোমরা কালকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেছো। আচ্ছা, প্রথম কমেন্ট কে করেছে? ওহো, আবারও নেহা মাইতি। অনেকদিন পর, কিন্তু নেহা কিন্তু আগে পরপর পরপর করছিল, মাঝখানে কিন্তু পিছিয়ে গেছিল। তারপর শুভঙ্কর ঘোরই বলছে, দিদিভাই দীঘায় আসার পর থেকে কেমন লাগছে? শরীর আমার ঘরের সামনে দিয়ে চলে গেলে দিদিভাই, পূর্ব মেদিনীপুর ময়না থেকে শুনছি। আমি জানি তো। আরে বাবা, আবার যাব, ঠিক আছে, আবার যাব। আচ্ছা, তারপরে হচ্ছে সৌম্যদীপ ঘোষাল। আচ্ছা ভাই, তোমাকেও একটা রেড হার্ট দিয়েছো তুমি, তোমাকে অনেক ভালোবাসা। সুদীপ্ত ব্যানার্জি, তারপরে টিনা আচারিয়া। আর টিনা বলেছে, আমি খর্দা থেকে শুনছি, আর খর্দায় বৃষ্টি হচ্ছে। একদম ঠিক, পাশাপাশি তো, ব্যারাকপুর আর খর্দা বেশি দূর না। টিনা আচারিয়া, ঠিক বলেছো একদম। কমেন্ট পাপ্পু দেব ভাই, ঈশানু মান্না, তারপরে মিতুল, না মিতু, মিতু মল্লিক। আচ্ছা, মিতু মল্লিক, তুমি আমাকে অনেক রেট হার্ট দিয়েছো, তোমাকে অনেক 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 ভালোবাসা। তারপরে টুকাই বেরা দিদি ভাই বলেছো, বনু অনেকদিন পর তোমাকে দেখে খুব ভালো আর আনন্দ হচ্ছে। আচ্ছা দিদি ভাই। তারপরে রূপা দে কমেন্ট করেছো, অনেক রেট হার্ট দিয়েছো। টুকাই বেরা দিদি ভাই আবারও লাভ ইউ বনু, আর রেড দেয়নি, সাদা দিয়েছে। কালকে আমি সাদা ড্রেস পরেছিলাম, যাই হোক। প্রদীপ দাস দাদা ভাই। তারপর হোয়াইট কিং বনু বলেছে, লাভ ইউ টু বনু। তারপরে হোয়াইট কিং বনু আবারও কমেন্ট করেছে, আবারও কমেন্ট করেছে, তারপরে আবারও কমেন্ট করেছে, বলেছে হাওড়া ডোমজুর। আমি জানি তো তোমার বাড়ি হাওড়া ডোমজুর। তারপর আব্দুল হক ভাই, একদম সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো ভাই তুমি। তারপর আমাদের শ্রেয়াস ভাই। তারপরে শ্রাবণী ডেলি লাইফ বলেছো, আমি শ্রাবণী বেলগরিয়া থেকে শুনছি, 2001 সালে মারা গিয়েছিলেন। একদম সঠিক। আচ্ছা, অ্যাঞ্জেলিনা সোরেন। তারপর ভাস্কর ভাই আমাদের বলেছে, এসে গেছি সোনা দিদি ভাই, লাভ ইউ টু ভাই। তারপর সন্তুর দুনিয়া বলেছ, দিদি ভাই আমি মধ্যমগ্রাম উদয় রাজপুর থেকে মেঘদূত ঘোষপাড়ায় থাকি, মাসিমা 2001 সালে মারা যান। একদম সঠিক। আচ্ছা, তারপরে তাপসী বলেছ, আসাম গুয়াহাটি থেকে শুনছি। রাজা মল্লিক বলেছ, আমি চেতলা থেকে শুনছি। আচ্ছা, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি তো তোমাদের বলেছিলাম বলবে, তোমাদের অনেক ভালোবাসা। সন্তুর দুনিয়া বলেছ, বৃষ্টি হচ্ছে অল্প। রাজা মল্লিক বলেছ, 2001 সাল ছিল একদম। রাজা তো বারাসাতে থাকো, আমি জানি। পাপ্পুদে ভাই। তারপরে আমি সবগুলো না পড়ছি না, হ্যাঁ, বললে তো অনেক বড় হয়ে যাবে। রেশমি ভট্টাচার্য, পিন্টু ঘোষ, চুমকি দিদিভাই বলেছো, আমার বাড়ি পুরুলিয়া। আচ্ছা দিদিভাই, তোমাকে আমি অন ক্যামেরায় বলছি, একদিন তোমার ওখানে আমি ঘুরতে যাব। পুরুলিয়া কিন্তু আমার খুব ফেভারিট প্লেস। আচ্ছা, তারপর পিউ মুখার্জি, সোমা দাস পরিবার থেকে প্যান্থার গেমিং ওয়াইটি। দাদাভাই বলেছ, আমি আসামে মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। মানে দাদাভাই আসামে থাকেন। আর দাদাভাই বলেছে, প্রত্যেক দিন বোন ঘটনা দেবে, তুমি হচ্ছে ঘুমের ওষুধ দাও। এত আমাকে মেডিসিন পাঠিয়ে দিয়েছে, দেখেছো? খেয়ে নেবে সব রাতে টপার টপ। তারপরে সুপর্ণা দি। আচ্ছা, তারপরে সুপর্ণা দি বলেছে, আমি জিরাট হুগলি ডিস্ট্রিক্ট থেকে শুনছি। পায়েল মন্ডল, তারপরে পায়েল পরপর 3টে কমেন্ট করে। তারপরে সুমনা ভট্টাচার্য বলেছে, আমি হাওড়াতে থাকি। তারপরে সুমনা ভট্টাচার্য একদম সঠিক বলেছো। রেশমি ভট্টাচার্য, তারপরে রেশমি ভট্টাচার্য। স্বর্ণালী বলেছো, আমি আসানসোলে থাকি। আচ্ছা, তারপরে স্বর্ণালী পরপর 4টে 5টা 6টা 7টা, ও মাই গড, 7খানা কমেন্ট করেছো, সেরা কমেন্ট।
তারপরে বনশ্রী দে বলেছো মায়ের আত্মা এভাবে দেখা যায় জানা ছিল না। হ্যাঁ, দেখা যায় দিদিভাই, অনেক সময় আত্মা থেকে যায়। আচ্ছা দিদিভাই বেলুর মঠ থেকে শুনছেন, আমি জানি। তারপর রত্না সরকার, পিঙ্কি খাতুন, ওয়ান অ্যান্ড অনলি পঞ্চম দা বলেছে দুর্গাপুর থেকে শুনছি, খুব ভালো লাগলো, সাবধানে থেকো। তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো, সব সময়ের জন্য ভালো থেকো। পায়েল রয়, আমি সবার কমেন্ট পড়ছি না, কিছু মনে করো না, নাহলে বড় বড় কমেন্ট তো অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তারপর সুজাতা দাস, ঋতু, তারপরে সোমনাথ ভট্টাচার্য বলেছেন, ওনার কমেন্টটা পড়ি একটুখানি। ওনার মায়ের আত্মা মুক্তি পাননি, চেষ্টা করা দরকার আত্মাকে মুক্তি করে দেওয়ার। এতদিন হয়ে গেল, গয়াতে পিণ্ডদান করা দরকার। আচ্ছা সোমনাথ দাদা ভাই, আপনাকে বলে দিই, ওনার মায়ের কিন্তু, যেটা উনি আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলেছেন, তো ওনার মায়ের কিন্তু উনি বাড়িতে বড় করে নাম কীর্তন সব, যেরকম ব্রাহ্মণ মশাইরা বলেছিলেন ওরম করিয়েছেন, 7টা ব্রাহ্মণ খাইয়েছেন, এমনকি বুদ্ধগয়ায় গিয়ে পিণ্ডও দিয়ে এসছেন, কিন্তু ওনার মা তবুও আছেন। আচ্ছা, নয়তো ওনার পুণ্যজন্ম হবে না, আর পরিবারের পক্ষেও ক্ষতিকারক, একদম ঠিক কথা। আচ্ছা তারপরে আমাদের রেশমা খাতুন বলেছে মুর্শিদাবাদ থেকে। আচ্ছা রেশমা, খুব ভালো লাগলো। আচ্ছা আলপনা ভট্টাচার্য বলেছো আমি আসাম থেকে বলছি। আচ্ছা খুব ভালো লাগলো মিষ্টি বনু। তারপরে ঋতু, তারপরে কমেন্ট করেছো নন্দিতা সিং, আচ্ছা পুরুলিয়া, ও মাই গড, পুরুলিয়ায়। আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছো রিক দে, রিক দে বলেছো ব্যারাকপুরে থাকো, বাহ, আর 2001 সালে মারা গেছিল, একদম একদম কারেক্ট বলেছো রিক। আচ্ছা তারপরে কীর্তি ভাস্কর বলেছো ঘটনাটা খুব ভয়ের, আমি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে শুনছি, বাহ, তো কিছুদিন আগে আমি ঘুরে আসলাম। তারপরে শ্বেতা সাউ পরপর 3টে কমেন্ট করেছো, আমি ভালো আছি বনু, তুমি শিয়ালদা বেলেঘাটা থেকে, আচ্ছা বনু শিয়ালদা বেলেঘাটা থেকে শুনছো, খুব ভালো লাগলো। পারমিতা সাহা বলেছো লাভ ইউ দি, লাভ ইউ টু বনু। পারমিতা সাহা বলেছো আমি গড়িয়া থেকে শুনছি। আচ্ছা পারমিতা বলেছো 2001 সাল, একদম ঠিক। গীতা দাস বলেছো দারুণ, 2001 সাল। জয়শ্রী ঘোষ বলেছো দারুণ ঘটনা। তারপরে পম্পা রাজা বলেছো আমি বারাসাতে থাকি পম্পা, ঠিক আছে, অনেক ভালোবাসা, অনেকগুলো হার্টও দিয়েছো আমাকে। আর শ্রেয়সী বলেছো লাভ ইউ দিদি, আমি পাইকপাড়া থাকি। আচ্ছা বনু, খুব ভালো লাগলো। তারপরে সারদা সাউ বলেছো কলকাতায় থাকি, 2001, একদম একদম খুব ভালো লাগছে। রেখা জানা বলেছো 2001 দাদার মা মারা যান, আর আমি কলকাতা ঢাকুরিয়াতে থাকি। অনেক ভালোবাসা তোমাদের, তোমরা আমার মানে যে তোমাদের প্রশ্নগুলো করেছিলাম তার উত্তর সাথে আমার যে ভালো লাগে তোমাদের বলেছি, যে কে কোথায় দিয়ে আমার ঘটনা শোনো, তোমরা যে কমেন্টে লিখেছো, আমার সত্যি মানে কি বলবো তোমাদের কাছে, আমি আপ্লুত, ভাষা নেই। কৃষ্ণা মুখার্জি বলেছো আমাদের শ্রীরামপুরে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে পিস পিস করে, ও মাই গড, ঘটনাটা খুব ভয়, বৃষ্টি নাকি দিদিভাই বলেছে ফিস ফিস করে হয়, দারুণ। আমাদের পরিবারটা সবসময় মজাকু, সবসময় মজাকু। তারপর কৃষ্ণা মুখার্জি দিদিভাই, তারপরে তিলা চ্যাটার্জি বলেছে আমি ধোকা, আমি ধোকা আষাঢ়ে থাকি। আচ্ছা এরম জায়গা আছে বলে আমার মানে জানা ছিল না, তুমি বলেছো আমি ধোকা আষাঢ়ে থাকি। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি না, যেটা লেখা আছে আমি সেরমই বললাম। পরপর 2টো কমেন্ট করেছো। তারপরে টুকু সাবারবাল, কেন কমেন্ট পড়বো না বলো তো টুকু, তুমি এরকম বলেছো। তারপরে অনুরোধ দাস বলেছো ও মাই গড। নীলিমা সিং ইয়োর পন্না, আচ্ছা ইয়োর পন্না বলেছো আমি বড় জাগলি নদিয়া জেলা থেকে শুনছি, প্রশ্নের উত্তরটাও ঠিক দিয়েছো। তারপরে অসীম ব্যানার্জি, তারপরে জলি হাজরা, অরূপ ভট্টাচার্য, মধুমিতা মাইতি, আচ্ছা সরি, মধুমিতা মাইতি,
আসলে কি বলো তো, ঠান্ডাটা লেগে আছে না, গলাটা এমন হয়ে গেছে, তোমরা ভাবে কি দিদিভাই উচ্চারণ করছে। আচ্ছা, তুমি থাকো হুগলি চুচুড়ায়, জলি হাজরা, দিদিভাই থাকে হচ্ছে হুগলি চুচুড়া থেকে। অনেক অনেক ভালোবাসা সবাইকে, সাথে অনেক কমেন্ট পড়েছি। আর যাদের পড়িনি প্লিজ তোমরা রাগারাগি করো না, কারণ অনেকটা লং হয়ে যেত। এমনি ঘটনা আজকে দেরিতেই যাবে, মনে থাকবে তো? আমি তোমাদের কিন্তু একটা প্রশ্ন করেছি, যেন মনে থাকে যে দাদাভাই, রাকেশ দাদাভাইয়ের বাড়ি কোথায়। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো।